খোটা ঠিক নয়, একরকম হাপির দেশ বলা চলে। এ এক রোজকার রুটিন। সায়কের এখন গা সওয়া হয়ে গেছে। শরীরের নরম অংশে কড়া পড়লে যেমন সে জায়গায় আঘাত লাগলেও তেমন কষ্টকর অনুভূতি হয় না, এও তেমন। প্রথম প্রথম কয়লার ইঞ্জিনে টানা ট্রেনের মতন বুক বেয়ে ফসফস দীর্ঘশ্বাস পড়ত। ইদানিং ওসবও একেবারে বন্ধ। বিছানায় বেলা অবধি গড়াতে মন্দ লাগে না। একটা সিঙ্গেল বেড, রং ফিকে হয়ে আসা চাদর, পাল্লা কিছুটা নেমে আসা, একখানি কাঠের আলমারি, কবজার একটা স্ক্রু খুলে গেছে। পাল্লা সামান্য তুলে বন্ধ করা যায় অবশ্য, আর গোপন কিছু বা দামি সামগ্রীও নেই সেখানে। তাই কেন আর মিছে খরচা করা ও আলমারির পিছনে? আছে কয়েক সেট প্যান্ট শার্ট আর পরপর পাশ করে আসা সার্টিফিকেট, যেগুলো আজকের যুগে বেকার। বিছানায় শুয়ে সায়ক পাখার ব্লেড গুনছিল। 1, 2, 3, 3, 2, 1। ঝুলকালিতে কেমন পাকে ডোব নেড়ি কুকুর লাগছে দেখতে পাখাটাকে। লম্বা তেলচিটে ঝুলগুলো সিলিং থেকে কিছুটা নিচের দিকে নেমে এসেছে, অশ্বত্থ গাছের বুড়ির মতন। ঘরের দেওয়ালগুলো মাড়ির ইনফেকশনে গাল ফোলার দশা। ভিতরে নোনা ধরেছে, হাত লাগলেই চুন ধুলো খসে পড়ে। এসব রিপেয়ার করার কথা কার? সায়কের না? বাবা তো বেসরকারি ফার্মের মামুলি চাকরি, সামনের বছর রিটায়ারমেন্ট, পেনশনও নেই। এককালীন টাকা পাবে কিছু, কিন্তু তার কত? 4 পেট, বোনের বিয়ে বাকি। না, আর শুয়ে থাকা যাচ্ছিল না। শরীরময় একটা ক্ষুধার্ত নিংটি ইঁদুর এক এক সময় এমন দাপাদাপি করে যে স্থির থেকে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। বিছানা ছেড়ে উঠে পড়ে সায়ক। পাল্লা নামা আলমারি থেকে ওর বহুবার ধুয়ে ফিকে হয়ে আসা ব্লু শার্টটা পরে। দরজায় বেনুর গলা, বলছে, তুই কি বেরোচ্ছিস? শার্টের বোতাম লাগাতে লাগাতে সায়ক মাথা নাড়ালো। তাহলে ফেরার পথে সার্ফ নিয়ে আসিস। বেনুর দিকে চেয়ে রইল সায়ক। হাতের মুঠি থেকে 50 টাকা বের করে দিল বেনু। ও টিউশনি করে, 4টে 10 বছরের বাচ্চাকে পড়ায়। ইংলিশ মিডিয়ামের ছাত্র, মাসে 32 টাকা আয়। সায়ককেও বলেছিল 2-1 জন, কিন্তু সায়ক করতে পারেনি। হাতে ডিগ্রি, পকেটে চাকরির কোয়ালিফাইং সার্টিফিকেট থাকা সত্ত্বেও যদি সাইকেলে চেপে লোকের বাড়ি বাড়ি গিয়ে ছেলে পড়াতে হয়, আর বাড়ি বাড়ি স্কুলের মাস্টারের সঙ্গে নিজের তুলনা আর জ্ঞানের তারতম্যের মাপামাপি শুনতে হয়, তা অন্তত সায়কের কাছে মেন্টাল টর্চার ভিন্ন আর কিছু নয়। বোসবাবুর ছেলেকে পড়াতে যেত অঙ্ক। ছেলে অঙ্কে কাঁচা, নাম্বার 40-এর বেশি আসে না। বোসবাবু পায়ের উপর পা তুলে সাদা ফিনফিনে পাঞ্জাবিতে একরকম ক্লাসই নিয়ে ফেললেন সায়কের। তারে জামিন পেয়ে দেখেছ? ওইভাবে পড়াতে হয়। শোনো, টিচার মানে কিন্তু সিলেবাস শেষ করানো নয়, বাচ্চা বুঝলো কিনা তা দেখা। বুঝলে না? তা তুমি অঙ্কে কেমন ছিলে? মন্দ নয়, ক্লাসে ভালো মার্কসই তো আসতো। কিসে যেন অনার্স তোমার? ইংলিশে। জিভ কেটে মুখ বিকৃত করলেন উনি, যেন সিগারেটে নিকোটিনের মাত্রা বেশি দিয়ে ফেলেছে কোম্পানি। বললেন, হে 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 হে, সে জন্যই আর্টসের স্টুডেন্ট হয়ে অঙ্ক মানে। ইংলিশ অনার্স হলেও অঙ্ক আমার বরাবরই ভালো লাগে। পাশে অঙ্ক ছিল আমার। দেখো, মণি মাস্টার হচ্ছে একটা জুয়েল মাস্টার। সকালে বিকালে ব্যাচ, আমি সেখানে ছেলেকে দিতেই পারি, কিন্তু ছেলে আমার এমন মুখচোরা যে। উঠে চলে এসেছিল সায়ক। বলেছে, আপনি তাহলে ওর স্কুল চেঞ্জ করুন। স্কুলে মাস্টার ভালোভাবে পড়ালে টিউশন লাগবে কেন? এরকম 2-4টে এভাবেই গেছে। কারো কারো মায়েরা চলে আসে বোঝাতে কিভাবে পড়াতে হবে। ব্যাখ্যা দেয় তারাই পড়াতো, যদি তাদের হাতে সময় থাকতো। কোনো কোনো বাবা প্রকাণ্ড গাম্ভীর্যে নিজের বস হওয়ার দম্ভ প্রকাশ করে হাতে বেতনের টাকা দেয়। সায়ক ভাবে, কি আশ্চর্য, এ তো ওর হকের টাকা।
স্কুল মাস্টারদের এভাবে কেউ শাসায়? আরে কাজের মাসিরও তো এর চাইতে ইজ্জত বেশি বাজারে। তাই সব ছেড়ে ছুড়ে দিল। বোনের দেওয়া টাকাটা বুক পকেটে পুড়ে যখন বারান্দার পাশে পায়ে চটি গলাচ্ছে, তখন আবারও শুনছিল হাপিত্যেশ। বাড়িতে হাপিত্যেশের রেট কাউন্ট করার মেশিন থাকলে সেখানে মায়ের পিচ সব চাইতে হাই থাকত। পাশের বাড়ির মঞ্জু কাকিমাকে বলছেন মা, আর বলো কেন, ছেলের দ্বারা কিচ্ছুটি হলো না, মেয়েটাও 2 পয়সা ঘরে আনি। মঞ্জু কাকিমা বললেন, সায়ক তো ছেলে ভালো, তা করে নাকি? ওই রকমই এক পদ, এমএ করে বসে আছে, কবে সরকারি চাকরিতে ডাক আসে সেই আশায়। সরকারি চাকরি খুঁটি ছাড়া হয় নাকি? ওকে প্রাইভেটে ট্রাই করতে বলো। ওর অনেক বাহানা, সবকিছু পোষায় না আমার কি। 2 দিন পর চোখ বুঝবো, তখন টের পাবে। আমার বাবলু কিন্তু হেবি শিয়ানা, ঠিক প্রাইভেট একটা ব্যাংকে ঢুকে পড়েছে। আজকালকার বাজারে চাকরির অভাব গো, শুধু ট্যালেন্ট আর সোর্স থাকতে হবে। দীর্ঘশ্বাসে মা বলে, সবই কপাল গো কপাল। বাইরের চাতালটা রোদে তেতেছিল, বইছিল গরম হাওয়ার হালকা। কি জানি ওই তাপের জন্যই কিনা সায়কের কেমন চোখ জ্বালা করে উঠল। গেটের বাইরে যখন সবে 2 কদম, তখন পাড়ার শিবু আর যোগেনকে কথা বলতে বলতে যেতে দেখল। শুনল অনিন্দিতার বাবা নাকি হাসপাতালে। ওই খাখা রোদের চাপকানি সয়ে সায়ক দাঁড়িয়ে রইল স্থির। আজও নামটা মাথার ভিতর কেমন যেন শূন্য করে দেয়। শিরায় শিরায় নেশা ধরায়। নাতিদের খুব মিষ্টি মুখের মেয়ে, গায়ের রং পাকা পেয়ারা, ত্বক জামরুল মসৃণ, ক্লাস 7-এর প্রেম। শেষ যেদিন দেখা হলো সেদিন রূপ যেন ফেটে পড়ে। সারা শরীর দিয়ে স্বর্ণালী আভা, চুল কালো শাটিন। তাদের মাঝে মাস 3 কথা বন্ধ ছিল। ওই বলেছিল বাড়ি থেকে সম্বন্ধ দেখেছে, আর দেখা করা যাবে না। সায়ক তখনও অহংকারী ছিল, ভেবেছিল চাকরিটা হয়ে যাবে, তারপর বুঝবে অনিন্দিতা ও কি হারালো। সত্যি কি বোকা ছিল না সায়ক। শেষ যেদিন দেখা হলো সেদিন অনিন্দিতা বলল, পরশু বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, নিজেদেরই ফ্ল্যাট। বলছিল সামনের বছর 4 চাকা কিনবে। সেদিনও আজকের মতন কেন যেন চোখ জ্বালা করেছিল সায়কের। আজ তো সায়ক দিব্যি গাছের ছায়া, বিল্ডিং এর ছায়াগুলো ধরে ধরে মোহন মুদির দোকান থেকে সার্ফ কিনে বাড়ি ফিরতে পারত, কিন্তু তা করল না। সায়ক বাস ধরে পৌঁছে গেল হাসপাতালে। দেখে অনিন্দিতা হাউ হাউ করে কাঁদছে। ওকে দেখে যেন ধরে প্রাণ ফিরে পেল মেয়েটা। ছুটে এসে কি যে বলে চলল সায়ক কিছুই বুঝতে পারছিল না। ওকে শান্ত করে বলল, আগে শান্ত হও, ঠিকভাবে বলবে কি হয়েছে? ব্লাড লাগবে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, ব্রেন হ্যামারেজ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বাবার হিমোগ্লোবিন লো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, সঙ্গে কেউ নেই, শুধু মা আর আমি। সায়ক ব্লাডের স্যাম্পল নিয়ে ছুটল ব্লাড ব্যাংকে। সেখানে লম্বা লাইন, দূর দূরান্ত থেকে, ভোর রাত্রি থেকে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে। 4 ঘন্টা দাঁড়িয়ে রক্তের পাউচ নিয়ে ফিরল। অপারেশন বেশ জটিল, সময় লাগলো 5 ঘন্টার মতো। ভদ্রলোক বেঁচে গেলেন। তারপর থেকে কি যে এক নেশার তীব্র আকর্ষণে সায়ক রোজই ছুটল হসপিটালে। অনিন্দিতা সোনার চুড়ির ঝুমঝুম, ওর হলুদ শাড়ি, কখনো গোলাপি সালোয়ারের খসখস, ওর বাবাকে স্যুপ খাওয়ানো, ডাক্তারের সঙ্গে কথা বলা, সবই দেখত মোহিত হয়ে। টানা 2 সপ্তাহ এভাবেই কাটল। তারপর একদিন দেখল কুজো মতন এক মাঝবয়সী ভদ্রলোককে। মাথায় কাঁচা পাকা চুল, মুখে দরকচা ভাব, চোখে চশমা আটা, তাকায় তল চোখে। খুব মোলায়েম স্বরে কথা বলে চলেছে অনিন্দিতার সঙ্গে। খুব একটা কৌতূহলে এগুলো সায়ক। ওর ভুরুর প্রশ্ন পড়ে অনিন্দিতা বলল, আমার হাজবেন্ড সুদীপ্ত গুহ। সায়কের পায়ের তলায় যেন জমি নড়ে গেল। এই লোকটা অনিন্দিতার পর।
ওর প্রায় দ্বিগুণ বয়স, তো প্রেমের বিয়ে তো নয়। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালো। প্রতি নমস্কার ভিন্ন আর কিছু বলতে পারল না সায়ক। ভদ্রলোক বললেন, আহার বলবেন না, অফিসে এত আর্জেন্ট মিটিং পড়ে গেল সেদিন যে আর, যাক আপনি ছিলেন, কি আর করা। বেরিয়ে আসছিল সায়ক হাসপাতাল থেকে। পিছন থেকে ডাক পেয়ে ফিরে দাঁড়ালো। অনিন্দিতা ছুটতে ছুটতে আসছে আর সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। শ্বাস নিয়ে বলল, সায়ক, সফলতা কাকে বলে জানো? মুহূর্তে শাড়ি বেঁধে দাঁড়িয়ে পড়ল এক রাশ বক্তব্যের সিপাই। সেই ছাত্রের বাবা বোসবাবু বলেছিলেন, সফল হতে হলে পরিশ্রমী হতে হয়, বুঝলে? ভাগ্যের দোহাই কা পুরুষে দেয়, সব বাধা পার করার শক্তি থাকা যায়। মা বলেছিল, সফল হতে হলে জেদ থাকতে হয়, আমি করবই, আমি পারবই, এরকম একটা মনোভাব। বাবা এখনো বলে, সফলতার বিফলতার মাঝের সম্বন্ধ ঠিক সম্ভব আর অসম্ভবের মাঝের সম্পর্কের মতনই খাঁটি। স্কুলের পলাশ স্যার বলতেন, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আর পাড়ার মঞ্জু কাকিমা বলে, মেরিট থাকলে মানে ট্যালেন্টেড ছেলেমেয়েরা কেউ বসে থাকে না, তারা সাকসেসফুল হয়। এত ব্যাখ্যার পর আবার সীতার অগ্নি পরীক্ষার মতন বুঝি অনিন্দিতাকেও বোঝাতে হবে সফলতার সংজ্ঞা। হেসে বলে, জানলে তো আজ নিজেই সফল হতাম। সায়ক, আজ আমি বলছি, আমার জীবনে দেখা সফল ব্যক্তি যদি কেউ থাকে তা তুমি। ঠিক করে হেসে সায়ক বলল, বেকার ছেলেরা ছুটোছুটি করে রক্ত ঠক্ত জোগাড় করেই দেয়, ওতে অত সেন্টিমেন্টাল হওয়ার কিছুই নেই। আসি তবে। হাঁটা দিল সায়ক। কাপা গলায় আবারও ডাকলো অনিন্দিতা। বলল, সায়ক, অফিসের আর্জেন্ট মিটিং কি আরো জীবনের চেয়েও দামি? আমার জীবনসঙ্গী যে নিয়ম কানুন মেনে আমায় বিয়ে করলো, সে দিব্যি আর্জেন্ট মিটিং এর দোহাই দিয়ে চুপটি করে রইল। আর তুমি, যার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই, সে কিনা হত্যা দিলে রক্ত আনার লাইনে। একটা জীবন বাঁচালে তুমি সায়ক, একটা জীবন। আমার মায়ের অবলম্বন, আমার মাথার আশ্রয়। তুমি যদি সফল না হও, তবে কি মুঠো মুঠো টাকা রোজগার করা ওই লোকটাকে সফল বলবো, যে সুকৌশলে দায়িত্ব এড়িয়ে যায়? কিছুক্ষণ একভাবে ওর দিকে চেয়ে মাথা নামিয়ে সায়ক বাড়ির দিকে পা বাড়ালো। হাঁটছিল মাথা নিচু করে বটে, কিন্তু বুকের ভিতর মাদুল বাজছে। অপদার্থের তকমা পেতে পেতে ক্ষত বিক্ষত বুকটায় বহু শতাব্দী পরে কেউ যেন মহা ঔষধি প্রয়োগ করল। কতদিন পর শীতল হলো বক্ষ। আজও কেন চোখ জ্বালা করে সায়কের? সফল হওয়া বুঝি এত সোজা? বাড়ি ফিরে যখন টিভি স্ক্রিনের সামনে বসেছে, আর পরের পর প্রকাশিত হচ্ছে স্ক্যাম, চাকরি না পাওয়ার আর পাওয়ার মাঝে সূক্ষ্ম সুতোর উপর হেঁটে চলার খেলা, তখন বেনু এগিয়ে দিল চায়ের কাপটা। বলল, পাড়ায় তো তোর খুব সুনাম হচ্ছে রে দাদা। অনিন্দিতা তোর খুব প্রশংসা করেছে সবার কাছে। মাকে নাকি বলেছে ওর বরকে বলে তোর একটা চাকরির ব্যবস্থা করবে। করবি তুই দাদা? বোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল সায়ক। বেনুও চাকরির পরীক্ষায় পাশ করে লোকের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ায়। চাকরি হয়তো ওরও জুটবে না, বর জুটলে সে অনিন্দিতার বরের চাইতে আহামরি কিছু তো হবে না। এই তো আমাদের সাধারণ সমাজে সাধারণ মানুষের জীবন, যেখানে স্বপ্ন কেবল রাতের বেলাতেই আসে, বাস্তব অনবরত চোখ রাঙায়। কিন্তু নিজের অধিকারের চাকরির আশা ছেড়ে সেই কি ফিরে যেতে হবে সুপারিশে? যা করে গেছে হাজারো লক্ষ বর্তমান কর্মরত কর্মী। বিকেলে সেই যে সফল মানুষ হওয়ার বিক্রম, তবে যে ঝিমিয়ে যাবে। ভিতরে ঝিমিয়ে থাকা আত্মা, বাইরের মিছে দর্পের ডঙ্কা আর কতদিন বাঁচবে? শেষ হলো আজকের গল্প সফল। কলমে রিমা বিশ্বাস।